বাংলাদেশে নির্বাচনী রাজনীতির চিরাচরিত দৃশ্যপটে এসেছে এক বড় পরিবর্তন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীকে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নির্বাচনী ব্যয়ের জন্য জনগণের কাছে অর্থ বা গণচাঁদা সংগ্রহ করতে। বিষয়টিকে বলা হচ্ছে ক্রাউড ফান্ডিং। ইনভেস্টোপিডিয়ার মতে, যখন অনেক মানুষ কোনো একটি লক্ষ্যের জন্য অল্প অল্প করে অর্থ দেয় তাকেই ক্রাউড ফান্ডিং বলে। ইন্টারনেটের মাধ্যমে সংগৃহীত এই অর্থ সাধারণত ফেরত দিতে হয় না। এর ডিজিটাল প্ল্যাটফর্মগুলো হলো ফেসবুক, ওয়েবসাইট, MFS। রাজনীতিতে এর ব্যবহার নতুন নয়। মহাত্মা গান্ধীর তিলক স্বরাজ তহবিল ছিল এর অন্যতম উদাহরণ। তবে আধুনিক বিশ্বে 2008 সালের মন্দার পর এটি জনপ্রিয়তা পায়। বাংলাদেশের বর্তমানে নতুন নিবন্ধিত দল ও তরুণ প্রার্থীরাই এই পদ্ধতিতে বেশি আগ্রহী। তবে ক্রাউড ফান্ডিং এর দুটি দিক আছে, ইতিবাচক ও নেতিবাচক। এটি রাজনীতিতে কালো টাকার প্রভাব কমায় এবং সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচনে আসার সুযোগ করে দেয়। তবে সঠিক অডিট না থাকলে এর মাধ্যমে অস্বচ্ছ লেনদেনের ঝুঁকিও তৈরি হতে পারে। তাহলে আইনি বিষয় কি বলছে? গণপ্রতিনিধিত্ব আইন RPO অনুযায়ী একজন প্রার্থীর ক্ষেত্রে ব্যক্তি থেকে 10 লাখ এবং কোম্পানি থেকে 50 লাখ টাকার বেশি অনুদান নেওয়ার সুযোগ নেই। তবে নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সতর্ক করেছেন যে স্বচ্ছতা বজায় রাখা এবং আয় ব্যয়ের সঠিক হিসাব দেওয়া বাধ্যতামূলক। এবার ক্রাউড ফান্ডিং এর সবচেয়ে বেশি সাড়া পেয়েছেন সাবেক NCP নেত্রী তাসনিম জারা, যিনি ঢাকা 9 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমানে লড়ছেন। অনেকের মতে এটি প্রচারণার একটি নতুন কৌশল। যদিও আচরণ বিধি অনুযায়ী ভোটের 3 সপ্তাহ আগে প্রচার নিষিদ্ধ, তবে অনুদান সংগ্রহ আইনত বাধাগ্রস্ত নয়। ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা ব্যয়ের সীমাবদ্ধতার মধ্যে এই গণতহবিল কি বাংলাদেশের রাজনীতি থেকে কালো টাকা দূর করতে পারবে? এটি এখন বড় প্রশ্ন। ফাতেমা শিলু, সময় সংবাদ।